লন্ডন থেকে বাড়ি ফিরে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। বেশ টানা একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় নিজের সবথেকে পছন্দের স্টোর রুমটাতে ঢুকলাম। এই ঘরের মধ্যে ঢুকলে একটা আলাদাই তৃপ্তি লাগে আমার। কতদিন এই ঘরটাকে দেখিনি। এই ঘরটাকে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার অসংখ্য শখের আসবাবপত্র। মনে মনে ভাবলাম, মানুষ জীবনে কত কি শখ করে, মাছ, পশু, ফুল, গাছ, আরও কত কি। কিন্তু আমি সবচেয়ে আলাদা। এই স্টোর রুমটাতে অনেক পুরনো, বলতে গেলে একেবারে রাজার আমলের সব জিনিসপত্র রয়েছে। যেমন ওই সোনালী সিংহাসনটাই, ওটা প্রায় 500 বছরের পুরনো। 5 বছর আগে নিলামে কিনেছিলাম ওটা। তবে একটা জিনিস চোখে পড়তেই আমার মাথায় রক্ত চড়ে গেল। কি দশা ঘরটার! দামি আসবাবপত্রগুলোর গায়ে ধুলো জমেছে প্রচণ্ড। আমি 2 মাসের জন্য লন্ডনে গিয়েছিলাম। বোন মানবীকেই দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ঘরটাকে গুছিয়ে রাখবার। আমার অনুপস্থিতিতে ঘরটাকে একদম পরিষ্কারই করেনি দেখছি। প্রচণ্ড রাগ হলো ওর ওপরে। মানবী, মানবী, কোথায় তুই? একবার ওপরে আয় ঝটপট! আমার হুঙ্কার শুনে মানবী তড়িহড়ি করে সেখানে উপস্থিত হলো। কি হয়েছে দাদা, কোনো সমস্যা? আমি রাগান্বিত স্বরে বললাম, কি হয়েছে? তোকে ঘরটা দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। বলেছিলাম না ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখবি? কি অবস্থা দেখ তো ঘরটার! জায়গায় জায়গায় ধুলো পড়ে আছে। বোন প্রথমে মাথা নিচু করে আমার কথাগুলো শুনল, তারপর আসবাবপত্রগুলোর দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, ভুল হয়ে গেছে দাদা, আর এরকম হবে না। আমি এক্ষুনি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, তুমি রাগ করো না। তাড়াতাড়ি পরিষ্কার কর। আমি ততক্ষণ একবার সুকুমারদের বাড়ি থেকে ঘুরে আসি। এসে যেন দেখি ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা দাদা। আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। সুকুমারের সাথে পরিচয় আমার বহুদিন থেকেই। সুকুমারেরও আমার মতোই পুরনো আমলের পরিত্যক্ত জিনিসের কালেকশন করবার নেশা রয়েছে। তবে এই গত 1 বছর ধরে সে তার বাড়ির ওই সমস্ত কালেকশনগুলোকে বড্ড কম দামে বিক্রি করে দিচ্ছে। খবরটা পেয়ে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। বলে রাখা ভালো, সুকুমারের কাছে আমার থেকেও ভালো ভালো কালেকশন রয়েছে। বলতে বলতে সুকুমারদের বাড়ির সামনে এসে পৌঁছালাম। দরজা খোলাই ছিল, আধ ভেজা হয়ে। বিনা সংকোচে সুকুমারের ঘরে ঢুকে দেখি সুকুমার আপন মনে বসে কি যেন ভাবছে। আমার উপস্থিতি সে টেরই পায়নি। সুকুমারকে দেখে মনে হলো খুবই চিন্তিত। কিছুটা কাছে এগিয়ে এসে ডাকলাম, সুকুমার, কি এত চিন্তা করছো? সুকুমার প্রথমে চমকে গিয়েছিল, তারপর স্বাভাবিক হয়ে বলল, আরে মানবদা, তুমি তুমি লন্ডন থেকে কবে ফিরলে? এই তো আজই। ফিরেই সবার প্রথম হাত দেখিয়ে আমাকে থামালো সুকুমার। তারপর বলল, থাক, আর বলতে হবে না, সব জানি। এমনি এমনি তো তুমি আমার এখানে আসবে না। ও, তাহলে তো আর বলাই লাগবে না। দেখাও কি আছে। সত্যিই মানবদা, তোমার এই নেশা তুমি আর ছাড়তে পারলে না। মানুষ জীবনে কত কি শখ করে, কিন্তু তুমি সব থেকে আলাদা। বলতে বলতে সুকুমারের ওই ঘরটায় গিয়ে ঢুকলাম, যেখানে সুকুমারের পৃথিবীর বিভিন্ন প্রান্তের পুরনো আমলের আসবাবপত্র পড়ে আছে। ঘরটাতে ঢুকে আমি আনন্দিত হবার পরিবর্তে বেশ নিরাশ হলাম। একটা জিনিসও আমার পছন্দ হলো না। সুকুমারের কাছে যে সমস্ত আইটেমগুলো পড়ে আছে সেগুলো খুব একটা এক্সপেন্সিভ নয়। একই রকমের চেয়ার, আলমারি আমার স্টোর রুমেও 2টো পড়ে আছে। হতাশ হলাম প্রচণ্ড। কি গো মানবদা, কিছু বলো। কোনো কিছু কি পছন্দ হলো? আচ্ছা, আর নেই? এই কটাই? হ্যাঁ, আর যা ছিল সব একটা কোম্পানি কিনে নিয়েছে। তখন তুমি এখানে ছিলে না। ও আচ্ছা, আমি এখন আসি তাহলে, পরে আবার আসবো। আপাতত তেমন কিছু একটা পছন্দ হলো না। এমন সময় চোখ গিয়ে পড়ল একটা কালো পিয়ানোর দিকে। অজান্তেই পিয়ানোটা যেন আমার পছন্দ হয়ে গেল। আচ্ছা সুকুমার, ওই পিয়ানোটার দাম কি আছে? ওটা ওটা নেবে? হ্যাঁ, নেব বলেই তো বলছি। সে নিলে নিতে পারো, কিন্তু ওটাতে একটু সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? জিজ্ঞেস করতেই সুকুমার প্রথমে এড়িয়ে যাবার চেষ্টা করল,
পরে নিজে থেকেই বলল সবটা। সমস্যা বলতে ওই পিয়ানোটা মাঝে মাঝেই নিজে থেকেই বাজতে আরম্ভ করে। রোজ রাত 2টোর সময় বাজে। আমি ঘুমোতে পারি না ঠিকঠাক। প্রত্যেক রাতেই ঠিক ওই টাইমেই ওই শব্দে ঘুম ভেঙে যায়। সত্যি সুকুমার, তুমিও ভূতে বিশ্বাস করো? জানতাম না তো। দেখো, কেউ মুখে বললে বিশ্বাস করতাম না, তোমার মতোই হেসে উড়িয়ে দিতাম। কিন্তু নিজে যখন ওই ঘটনার শিকার হয়েছি তখন কি করে অবিশ্বাস করি বলো তো? আচ্ছা ঠিক আছে, এটা আমি নিয়ে যাব। দেখি তোমার ভূত বাবা জীবন আমায় দেখা দেয় কিনা। আচ্ছা যাই হোক, এটা আমি নিচ্ছি। তুমি এটা কালকের মধ্যে আমার বাড়িতে পাঠিয়ে দেবে। আর এটার কেমন কি প্রাইস তুমি আমাকে বলো, আমি বাড়িতে গিয়ে অনলাইন করে দিচ্ছি। বলেই সেখান থেকে চলে এলাম। গাড়িটা বাড়ির সামনে একটা কোণে পার্ক করে রেখেছিলাম আমি। সেখান থেকে গাড়িটা বার করে বাড়ির পথ ধরলাম। বলে রাখা ভালো, আমি আমার স্টোররুমটাতে ঢুকেই সবার আগে একটা অবশিষ্ট কোণ লক্ষ্য করেছিলাম। আর সেই অবশিষ্ট কোণটা ভরাট করবার জন্যই সুকুমারের কাছে আসা। ভাগ্যিস এসেছিলাম, না হলে এরকম ভূতের অপবাদ দেওয়া ওই পিয়ানোটা আমার চোখেই পড়তো না। তবে আমি ভূতে একদম বিশ্বাস করি না। অবশেষে 2 দিন পরে পিয়ানোটার ডেলিভারি পেলাম। একটা মিনি ট্রাক এসে আমার বাড়ির রাস্তার সামনে দাঁড়ালো। সুকুমার তার একজন লোককে পাঠিয়েছে। সে আর আমি মিলে কোনো মতে পিয়ানোটা আমার স্টোর রুমে নিয়ে গেলাম। এরপর লোকটাকে সামান্য কিছু বকশিশ দিয়ে ছেড়ে দিলাম। পিয়ানোটাকে দেখে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম আমি। তখনও বুঝতে পারিনি এই পিয়ানোটা বাড়িতে এনে এত বড় ভুল করেছি। ঘটনাটা 2 দিন পরেই বোন মানবী রাত 2:05 সময় ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য, আর বাথরুমটা ছিল আমাদের স্টোররুমের পরের গেস্ট হাউসের রুমের পরেই, মানবী শুনতে পায় স্টোররুম থেকে একটা মিষ্টি পিয়ানোর সুর ভেসে আসছে। মানবী মনে মনে ভাবল, এ কি, এত রাতে কে পিয়ানো বাজাচ্ছে? দাদা? কিন্তু দাদা এত ভালো পিয়ানো বাজানো কবে শিখলো? মনের এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্য স্টোররুমটাতে ঢুকলো মানবী। অন্ধকার সেই ঘরে ঢুকে কিছুটা হলেও বুঝতে পারল কেউ একজন পিয়ানোটা বাজাচ্ছে। মানবী কোনো মতে হাতড়াতে হাতড়াতে আন্দাজে সুইচ বোর্ডের কাছে গিয়ে পৌঁছালো। সুইচ টিপে লাইট অন করতেই অন্ধকার দূর হলো। কই, কেউ নেই তো। মানবীও ভাবতে লাগলো, ঘরে ঢুকবার আগে থেকে শুরু করে ঘরে লাইট অন করা পর্যন্ত শব্দটা ছিল, তাই এতটুকু সে ভুল শুনবে না। মানবী ভাবল, হয়তো নিশ্চয়ই কোনো চোর ঢুকেছে এই ঘরে। এই কথা ভেবেই মানবী বলল, এই এই কে আছিস ঘরে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। না, কোনো উত্তর নেই। মানবী মনের ভুল ভেবে নিয়ে ফেরবার পথ ধরতেই তার কানে এলো, আমি যদি একবার তোমার সামনে আসি তাহলে আমার চেহারা সহ্য করিতে পারিবে তো? কি ভয়ঙ্কর গম্ভীর সেই কণ্ঠস্বর! মানবী আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না, আর্তচিৎকার করে জ্ঞান শূন্য হয়ে পড়ে যায়। আর্তচিৎকার এতটাই তীব্র ছিল তা শুনে আমারও ঘুম ভেঙে যায়। আরে এটা মানবীর চিৎকার না? ও এরকম চিৎকার করছে কেন? না না, গিয়ে একবার দেখতে হচ্ছে তো। দৌড়ে গিয়ে ঘরে ঢুকে দেখি মানবী অজ্ঞান হয়ে পড়ে আছে। কোনো মতে ওকে তুলে আমি আমার ঘরে নিয়ে যাই। উপায় না দেখতে পেয়ে ডাক্তার সুজয় ঘোষকে ফোন লাগাই। ডাক্তার সুজয় ঘোষের বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে না। 5 মিনিট পরেই দরজায় নক করবার শব্দ। দরজাটা খুলে দিলাম, দেখলাম ডাক্তার সুজয় ঘোষকে। কি ব্যাপার মানব, এত তড়িঘড়ি করে ডাকলে যে? কোনো সিরিয়াস ব্যাপার কি? আর বলবে না ডাক্তারবাবু, আপনি আপনি ভেতরে আসুন আগে। ডাক্তার সুজয় ঘোষ ভালো করে পরীক্ষা করছেন। আমার বোনের তখন জ্ঞান ফিরেছে সবেমাত্র। ডাক্তার সুজয় ঘোষ ভালো করে পরীক্ষা করে নিয়ে বললেন, আচ্ছা মানব, তেমন কিছু তো বুঝলাম না। আচ্ছা, কোনো সিরিয়াস ব্যাপার নয় তো? না না, সিরিয়াস তেমন কিছু নয়, একটা প্যানিকের কারণে হয়েছে হয়তো।
ডাক্তারবাবু সবকিছু নর্মাল বলে বাড়ির পথ ধরতেই বললাম, ডাক্তারবাবু এই নিন। আমার হাতে 500 টাকার নোটটা দেখে ডাক্তারবাবু বললেন, না না থাক, এসবের দরকার নেই। না ডাক্তারবাবু, আপনি এত রাতে এলেন। ডাক্তারবাবু ইতস্তত বোধ করে টাকাটা নিলেন। চলুন ডাক্তারবাবু, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। না না মানব, তার আর কোনো প্রয়োজন নেই। তাছাড়া এইটুকু তো রাস্তা, আমি একাই চলে যেতে পারবো। তুমি এখন তোমার বোনের পাশে থাকো। আচ্ছা আমি আসছি। আচ্ছা ডাক্তারবাবু, সাবধানে যাবেন। ডাক্তারবাবু চলে যেতেই বোনকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর কি হয়েছিল? ঘরে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস, আর তুই ওই স্টোর রুমটাতে ঢুকেছিলি কেন? বোন জানালো, দাদা, আমি স্টোর রুমটার পাশ দিয়ে বাথরুমে যাওয়ার সময় পিয়ানোর শব্দ শুনতে পাই। কৌতূহলবশত ঘরে ঢুকি, তারপর সবটা খুলে বলল মানবী। সব শুনে আমি বললাম, তুই এসব কি যাতা বলছিস? বোন বলল, না দাদা, বিশ্বাস করো। বোনকে থামিয়ে দিয়ে আমি বললাম, দেখ বোন, তুই এখন বিশ্রাম নে, তোর বিশ্রামের প্রয়োজন। কথাটা বলে বোনকে চুপ করালাম ঠিকই, কিন্তু মনের ভেতর থেকে অস্বস্তি ভাবটা কাটাতে পারলাম না। দুদিন পর বোন মানবী তখন অনেকটা সুস্থ হয়েছে। বোনকে সন্ধ্যাবেলায় স্টোররুমে পাঠালাম ঘরটা পরিষ্কার করতে। মানবী ঘরে ঢুকল। চারপাশ একবার ভালো করে তাকিয়ে নিজের মনেই বলল, না না, আমি শুধুই ভয় পাচ্ছিলাম। হয়তো সেদিন ওটা আমার মনেরই ভুল ছিল। আপন মনে ভেবে যাচ্ছিল মানবী। ঠিক তখনই ঘটল আর একটা ঘটনা। স্টোররুমে দেওয়ালের একেবারে গা ঘেঁষে থাকা একটা পুরনো আমলের চেয়ার নিজে থেকেই এগিয়ে এসে জোরে আঘাত করল মানবীর পায়ে। মানবী আরো একবার চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমি দৌড়ে ঘরে ঢুকে দেখি মানবী পড়ে আছে মেঝেতেই, তার পাশেই পড়ে আছে চেয়ারটা। আমি প্রথমে চেয়ারটার দিকে লক্ষ্য না করেই, এ কি, তুই পড়ে গেলি কি করে? মানবী ভয় ভয় কণ্ঠে বলল, দাদা, তোমায় বলেছিলাম না এই ঘরে কেউ একজন আছে? তুমি এই পিয়ানোটা নিয়ে আসার পর থেকে এসব ঘটনা ঘটছে। প্লিজ তুমি এই পিয়ানোটাকে সরানোর ব্যবস্থা করো। আচ্ছা আমি দেখছি, তুই শান্ত হ, বোন। পিয়ানোটার দিকে তাকালাম। তেমন কিছু চোখে পড়ল না, তবে একটা জিনিস চোখে পড়তেই অবাক হলাম। বোর্ডের সামনে যে চেয়ারটা উল্টো অবস্থায় পড়ে আছে, ওটা কোনোভাবেই মানবীর পক্ষে একা একা টেনে এতটা দূরে নিয়ে আসা সম্ভব না। ওটা ভীষণ ভারী। বোনকে সান্ত্বনা দিয়ে বললাম, শোন বোন, তুই আজ আমার রুমে থাকবি, আর আমি তোর রুমে। আমিও দেখব ওই পিয়ানোটা রাত 2টোর সময় বাজে কিনা। বোন রাজি হলো। বোন আমার ঘরেই শুয়েছে। এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে ও। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টো বাজতে 5 মিনিট বাকি। আমি আজ রাতে জেগে আছি। ঠিক করেছি আজকের রাতটা যেভাবেই হোক জাগবই। বোনের ঘরটা স্টোররুম থেকে একটু কাছেই, আমার ঘরটাই দূরে। সে যাই হোক, আজ বোনের ঘরেই আছি। পিয়ানোটা বাজলে শুনতে তো পাবই। মিনিট 2 পরে দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 2টো বেজে গেছে সবে মাত্র। কই, পিয়ানোটা বাজছে না তো। মনে একটা খটকা জাগলো। এমন সময় শুনতে পেলাম একটা পিয়ানোর শব্দ। সাথে এটাও বুঝতে পারলাম শব্দটা আসছে আমার বাদিকের স্টোর রুমটা থেকে। আমি ঠিক শুনছি তো? না 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 না, আমি শব্দটা এখনো শুনতে পাচ্ছি, কিন্তু এত রাতে কে পিয়ানো বাজাচ্ছে? তাহলে কি? দৌড়ে গেলাম স্টোর রুমটার দিকে। ঘরে ঢুকে দেখি সত্যিই কেউ পিয়ানো বাজাচ্ছে। আমি মোটেও ভুল দেখছি না। ঘরে আলো জ্বেলে রেখে গিয়েছিলাম ইচ্ছাকৃতভাবেই। সেই আলোয় স্পষ্ট দেখতে পেলাম একেবারে ইংরেজ আমলের পোশাক পরে পিয়ানো বাজাচ্ছে একজন লোক। লোকটা যে এই দেশের বা এই সময়ের কেউ নয় সেটা আমি নিশ্চিত। তার কেশর বাদামি ঘাড় পর্যন্ত লম্বা চুল সেই কথাই বলছে। তবে একটা জিনিস চোখে পড়তেই আমি আঁতকে উঠলাম। লোকটা যে হাত দুটো দিয়ে পিয়ানোটা বাজাচ্ছে সেটা কোনো মানুষের হাত নয়, সেটা কঙ্কালের হাত।
নিচের অজান্তে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে কে ওখানে? কথাটা শুনে লোকটা পিয়ানো বাজানো বন্ধ করলো। তারপর একটা পৈশাচিক হাসি হেসে নিয়ে বলল, আমাকে দেখিলে তুমি সহ্য করিতে পারিবে তো? আমি দেখলাম একটা পচা গলা ঝলসানো লাশ আমার দিকে এগিয়ে আসছে। কে আপনি? আপনি কি চান? আমার কাঁপা কাঁপা কণ্ঠস্বর শুনে এসে বলল, আমি কে? আমি হলাম সেই সময়ের ব্রিটিশ ভারতের অভিজ্ঞ পিয়ানো টিচার। গ্রামের সকলেই আমার কাছে খুব অল্প টাকার বিনিময়েই পিয়ানো শিখত। শুধুমাত্র একদিন কিছু ব্রিটিশ পুলিশের কাছে কিছু স্বদেশী বিপ্লবীদের আড্ডাস্থল জানানোর কারণে আমার মৃত্যু হয়। ব্রিটিশ পুলিশ সেখানে গিয়ে 2 জনকে হত্যা করে, বাকি 11 জন পালিয়ে যায়। একদিন ভাঙামারি গ্রামের জমিদার শ্রীকান্ত সরকারের মেয়েকে পিয়ানো শেখাতে গিয়েছিলাম আমি। বিকেলে তাদের যত্নে প্রভাবিত হয়ে দিওয়ানিদ্রা দিচ্ছিলাম বেশ। তখনই স্বদেশী বিপ্লবীরা আক্রমণ চালিয়ে আমাকে ওই ঘরে বন্দি অবস্থায় আগুন জ্বালিয়ে দেয়। তবে আমার রক্তে পিয়ানোর সুর এখনো মুছে যায়নি। কিন্তু এখন আমি কি করব? কি করলে আপনি মুক্তি পাবেন? মুক্তি আমার নেই। এই পিয়ানোটা ভাঙামারি গ্রামের সেই জমিদার বাড়িতে ওই ঘরটাতেই রেখে দিয়ে আসার ব্যবস্থা করো, তাহলে তোমরা আমার থেকে মুক্তি পাবে। আচ্ছা আচ্ছা, আমি তাই করব। আপনাকে আমি কথা দিচ্ছি। জমিদার বাড়িটা এখনো খালি পড়ে আছে, আর সেই ঘর দেখিলে তুমি চিনিতে পারিবে। আমি আর দেরি করলাম না, ঠিক করলাম কাল এইটার কিছু একটা ব্যবস্থা করব। যথাসময়ে পিয়ানোটা রেখে এসেছিলাম সেই প্রেতের বলা ঠিকানায়। তারপর থেকে বাড়িতে আর সমস্যা হয়নি। তবে এই ঘটনার পর থেকে আমি আমার এই অদ্ভুত স্বভাব সম্পূর্ণ বাদ দিই। শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তের জন্যই আমার এই পরিত্যক্ত আসবাব সংগ্রহের নেশা সম্পূর্ণ ঘুচে যায়। বন্ধুরা, অ্যানিমেশনের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। রয়েছে প্রচুর চাকরির সুযোগ। আর শুধু চাকরি নয়, সঠিকভাবে অ্যানিমেশন শিখে অ্যানিমেশনের ইউটিউব চ্যানেল বানিয়ে তোমরা কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। কারণ অ্যানিমেশন বাচ্চা থেকে বড় সমস্ত বয়সের মানুষ দেখতে ভীষণ পছন্দ করে, ভিউজ হয় প্রচুর পরিমাণে, এবং অ্যানিমেশন চ্যানেল কিন্তু সব থেকে তাড়াতাড়ি মনিটাইজ হয়। তাই তোমরা যদি চাও অ্যানিমেশন শিখে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো। কারণ পিনজিরা একাডেমি 2D অ্যানিমেশনের মাস্টার ক্লাস নিয়ে এসেছে 8 মাসের লাইভ মাস্টার ক্লাস, যেখানে তোমরা হাতে কলমে শিখতে পারবে অ্যানিমেশনের A to Z। 2D অ্যানিমেশনের A to Z তোমরা শিখবে পিনজিরা অ্যানিমেশনের লাইভ মাস্টার ক্লাসে। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও এক্ষুনি যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে।